তো আজকে আমরা আমাদের বিশেষ আমাদের শিক্ষক রসায়ন শিক্ষক সন্দীপ ঘটকের ইন্টারভিউ নিতে এসেছি। আমরা শ্যামনগর বালিকা বিদ্যালয়ের ক্লাস 11-এর স্টুডেন্ট। আমাদের বাংলা প্রজেক্ট দেওয়া হয়েছিল যে কোনো একজন বিশেষ ব্যক্তিত্ব, যে স্বনামধন্য কোনো ব্যক্তিত্বর তার কর্ম জীবন নিয়ে, তার বিষয়বস্তু নিয়ে কিছু ইন্টারভিউ নেওয়ার। এবং আমাদের শিক্ষক তিনি একজন শিক্ষকের পাশাপাশি একজন কবিও, তার বইও প্রকাশিত হয়েছে। তো আমরা সেই বিষয়ে তার সাথে আজকে একটি সাক্ষাৎকার বা ইন্টারভিউ আজকে নিতে চলেছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই ধন্যবাদ আমাদের সাথে আজকে এই সেশনটা করার জন্য। তো আজকের এই সাক্ষাৎকারের প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই। আপনি যদি নিজের সম্বন্ধে কিছু বলেন। দেখো, নিজের সম্বন্ধে যদি বলতে বলো, আমি নিজেকে একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে চাই। আমি একজন পথিক। আমি পথ চলছি, করছি সত্যের অনুসন্ধান। তোমাদের বয়সে যখন ছিলাম তখন শিক্ষার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে চেষ্টা করেছি। এখন যে কাজ করি, শিক্ষক, তুমি যেটা বললে, শিক্ষক হিসাবে অন্তত আমি মনে করি আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে, সেটা পালন করার চেষ্টা করি। এবং সেই পালন করারই একটি ভাগ হলো এই লেখা, যার জন্য তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ। এই লেখার মাধ্যমে আমি সামাজিক সত্যগুলোকে তোমাদের সামনে, সমাজের সামনে তুলে ধরতে চাই। তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন রকম কাজকর্ম করা হয়ে থাকে, কিন্তু শব্দটা আমার ক্ষেত্রে দাঁড়িয়ে পথিক। আপনি কবে থেকে কবিতা লেখা শুরু করেন? আমি প্রথম কবিতা লিখছিলাম ঠিক তোমাদের বয়সে, যখন আমি 11-এ পড়ি। কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়া বা এইসব যুগ অত ছিল না, 2010-11 সালের কথা বলছি। তারপরে কিছু লেখা হয় আমার বইতে। প্রথম কবিতা যেটা একাকিত্ব, ওটা সেই সময় লেখা। তারপরে বেশ কিছুদিন বন্ধ থাকে। তারপরে আমি যখন এমএসসি করছি, যখন আইআইটিতে পড়ি, তখন আবার কিছু লেখালেখি করেছিলাম একটু আধটু, কিন্তু ওই বলা যায় না। যদি যে কবিতা, যে লেখা যার জন্য আজ আমরা এক জায়গায় হয়েছি, সেই লেখা যদি বলো, আজ থেকে বলো বছর 3 আগে যখন আমি আমাদের গ্রুপ সিএসএস চালু করি, আমার মনে হয় যে আমার সঙ্গে যারা আছে তারা অনেক ট্যালেন্টেড, কিন্তু কোথাও একটা যদি আমি লিখতে শুরু করি, তাহলে তারা লিখতে সাহস পাবে বা শুরু করবে। এবং সেটা হয়েছে। যখন আমি লিখলাম, যখন আমরা বলতে শুরু করলাম, তখন কিন্তু আরো অনেকে বললো। এবং সেই বলা যে সমাজে কতটাই প্রভাব পড়েছে, তারও ফলাফল আমি সময়ের সাথে সাথে দেখেছি। লেখা শুরু 11-এ, কিন্তু সত্যি লেখক হিসাবে যদি কোনো লেখা লিখে থাকি, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আজ থেকে 3 বছর আগে। আপনি একজন কবি হিসেবে নিজের অভিজ্ঞতা যদি বর্ণনা করেন। কবি হিসাবে অভিজ্ঞতা যদি বলি, যে কোনো লেখকই বোধহয় চায় তার লেখাকেও ভালোবাসুক। আমি শুরুতে যেটা বললাম, আমি অন্তত লিখি আমার স্টুডেন্টদের কাছে সমাজের সত্য তুলে আনার জন্য। কবি হওয়ার যোগ্যতা আমার নেই, সে চেষ্টা আমি কখনো করিনি। কিন্তু সাহিত্য এমন একটা, মানে সাহিত্যটা কথা না, সাহিত্য সমাজের দর্পণ। তো এই সমাজটাকে তুলে আনার একটা ফরম্যাট হিসেবে করেছি। যখন লিখতে শুরু করি, যখন লিখি, তখন দেখি আমার কবিতা আমার অনেক স্টুডেন্ট শুধু ভালোবাসে তাই নয়, তারা মানুষের কাছে পৌঁছেও দেয় বিভিন্ন মাধ্যমে শেয়ার করে। এবং এইখানে যদি জিনিসটা থেমে যেত, হয়তো ভাবতাম লেখা অত গুরুত্বপূর্ণ না, নিজের স্টুডেন্টরা বলছে। তাদের মারফত আমি দেখেছি অনেকে ভালোবেসেছে, বিভিন্ন রিপ্লাই করেছে, কখনো কখনো কথা কাটাকাটিতে জড়ানো হয়েছে, যেটা পজিটিভ, যেটা ডিসকাশন দরকার, এবং তারাও শেয়ার করেছে। এর থেকে বোঝা যায় যে না, যদি যে আমায় সেভাবে চেনে না বা চেনেই না, সে যখন আমার লেখাকে ভালোবাসছে, তাহলে নিশ্চয়ই লেখার মধ্যে কিছু তো রয়েছে, তাই না? রসায়ন শিক্ষকের পাশাপাশি কবিতা লিখতে আপনাকে কি অনুপ্রাণিত করেছিল? দেখো, রসায়ন তো বিজ্ঞান। বিজ্ঞানের মারফত সামাজিক সত্যকে অতটাও তুলে আনা যায় না। তুলে আনতে গেলে যাদের সঙ্গে মিশতে হয়, আমি শিক্ষক হিসেবে যাদের পড়াই, তারা এখন অনেক ছোট, তাদের সেই বয়স হয়নি সেটা বোঝার। কিন্তু সাহিত্য এমন একটা জিনিস যার মাধ্যমে সমাজকে অনেক সহজে বোঝানো যায়, এবং সেটা যে শুধুমাত্র বিজ্ঞানের ছাত্রদের জন্য, তা সবার জন্য করা যায়। তো কোথাও একটা, এই যে বললাম আমি আগে, যে শিক্ষক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার একটা সামাজিক রেসপন্সিবিলিটি আছে, এবং সেটা হলো সামাজিক সত্যগুলো শুধু বিজ্ঞান রসায়ন পড়ানো না, ওটা যে কোনো কেউ পড়াতে পারে। তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের কি চলছে সেটা বোঝানো, এবং সেটা বোঝানোর একটা ফরম্যাট যদি বলো, আমার কাছে এই কবিতা লেখা। তো সেই কবিতার মাধ্যমে আমি এটা তুলে আনার চেষ্টা করেছি। স্যার, আপনার কবিতা এমন কোনো বার্তা আছে যেটা আপনি সমাজের কাছে তুলে ধরতে চান? বার্তা তো আছেই। বার্তা হলো সামাজিক বার্তা। সমাজের না, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, বিশেষ করে তোমরা যখন ছাত্রছাত্রী, বাবা মারাও চেষ্টা করেন কি সমাজের ভালো দিকগুলো দেখানো, যেটা দেখা অত্যাধিক দরকার,
কিন্তু সমাজের না একটা খারাপ দিকও আছে। সেটা যদি আমরা যুব সমাজ হিসাবে না দেখি, না বুঝতে পারি, কোনো একদিন আমাদের এর মধ্যে দিয়ে যেতে হবে, আমরা এড়িয়ে যেতে পারবো না। সেটার জন্য যদি আমরা আগে থেকে একটু তৈরি থাকি, অন্তত জেনে রাখি যে এরকম একটা দিন আসতে পারে বা এরকম একটা সমাজ আছে পৃথিবীতে, তাহলে হয়তো আমাদের জীবনযাত্রাটা অনেক সহজ হয়। কারণ আমরা জানতাম এটা তো হওয়ারই ছিল। সেই বার্তাটা আমি বরাবর তুলে আনার চেষ্টা করেছি। মানে ছোট্ট একটা কথা বলবো, আমার একটি কবিতা আছে ইংলিশ মিডিয়াম করে। সেদিনকে তোমাদের স্কুলের একজন সিনিয়র বর্ষা, ও আমার কবিতাটা আবৃত্তি করেছিল এক সময়। এই সোমবারের কথা বলছি, ওই কবিতাটার কথা নিজেই বললো আমাকে যে স্যার আপনি যেগুলো বলেছিলেন এখন মানে লেখায় আর কি, এখন সেগুলো দেখতে পাই। ও আর একটু বড় হয়েছে, দেখছে বন্ধু বান্ধবদের। এই যে দেখো এই কথাটা ও বললো, তার মানে একদিন আমি বলেছিলাম, আজও মেলাতে পারছে। ও নিজে কবিতাটাও পড়েছিল, হয়তো তখন অতটা অনুভব করতে পারিনি, আজ পাচ্ছে। এটা বহুবার হয়েছে আমার সাথে, বহু মানুষের আমাকে বলেছে এই কথা। সবাই যে সবসময় ইন্টারঅ্যাক্ট করে তা তো না, এত লোক পড়ছে, জানছে, মেলাতে পারছে, সাহিত্যিক হিসেবে এটাই তো প্রাপ্তি, তাই না? স্যার, আপনি কি ধরনের বই পড়েন এবং কি আপনাকে এই ধরনের বই পড়তে অনুপ্রাণিত করে? দেখো, আমার সব থেকে প্রিয় বিষয় যদি বলো সেটা হলো গোয়েন্দা গল্প। কারণ এতে কোথাও একটা মাথা খাটানোর জায়গাটা অনেক বেশি। অবশ্যই বিজ্ঞানের যে ইতিহাস আছে একটা, বড় বড় বিজ্ঞানীদের লেখা বইও কিছু পড়ার চেষ্টা করেছি। তার মারফত অনেক কিছু শিখেছি। আমাদের গ্রুপের কথা যদি বলি, সিএসএস এর কাজ করতে গিয়ে অনেক সময় আমরা এরকম অনেক সাহিত্য তুলে এনেছি। জীবনী আমি পড়তে খুব ভালোবাসি, মানে আমার মনে হয় মানুষের জীবনী শেখায় আমাদের শিখতে, ঠিক না? আর আরেকটা জিনিসের প্রতি আমার আকর্ষণ আছে, আমার কথাবার্তায় লেখাতেও বারবার প্রকাশ পেয়েছে, ইতিহাস। তো ঐতিহাসিক উপন্যাস যেগুলো আমাদের বড় বড় আমাদের শ্রদ্ধেয় সাহিত্যিকরা, বিশেষ করে বাংলা সাহিত্যিকরা লিখে গেছেন, সেগুলো নিজের ক্ষমতা মতো যতটা সময় পাই পড়ার চেষ্টা করি। স্যার, আপনি কি রূপরেখা বা প্লট নিয়ে কাজ করেন, না কোনো একটি ধারণা আপনাকে কোথায় নিয়ে যেতে চায় সেটা দেখতে আপনি বেশি পছন্দ করেন? দেখো, কবিতাটা একটা আবেগের বিষয়, আর আবেগকে তো কোনো প্লটে বাঁধা যায় না। তো না, কোনো রূপরেখা বলবো না। হ্যাঁ, যেটা তোমাদের এতক্ষণ বলে আসছি, সামাজিক সত্যটার উপর আমি বরাবরই জায়গা রেখেছি। অতটা আবেগ বা হয়তো প্রেমের কবিতা যদি আমি লিখেও থাকি, তা সেটার মধ্যেও কিন্তু আমি ওই আবেগের থেকে বেশি সত্যটাই লেখার চেষ্টা করেছি, অন্তত আমার যেটা মনে হয়েছে সেটা। তো একেবারে কোনো প্লট, কোনো রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছি এটা বললে মিথ্যাচারিতা করা হবে। কিন্তু এইটা ঠিক, আমার ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা সত্য মনে হয়েছে সেটাকে তুলে আনার চেষ্টা করেছি বরাবর, আবেগটাকে যতটা সম্ভব তুলে রেখে। স্যার, আপনি একজন রসায়নের শিক্ষক এবং একজন কবি হিসাবে আপনার যে স্টুডেন্টস আছে তাদের কাছে কিভাবে এই দুটোকে একসাথে তুলে ধরতে চাইছেন? দেখো, আমি যেটা বললাম, সব জাতির না নিজের ইতিহাসটা জানা উচিত। বড় বড় মানুষ তাই বলে গেছেন আর কি। তো বিজ্ঞান, তারও তো একটা ইতিহাস আছে। যারা বৈজ্ঞানিক তাদের জীবনের একটা লড়াই আছে, কত উত্থান পতন তারা গেছে। তাহলে সাহিত্য কিন্তু বিজ্ঞান থেকে আলাদা হয়ে যাচ্ছে না। অনেক বড় বড় বৈজ্ঞানিক সাহিত্য চর্চা করেছে। আমরা যদি আমাদের শ্রদ্ধেয় জগদীশ চন্দ্র বসুর কথা বলি, কত ভালো ভালো অব্যক্তর মতো বই হয় না। তাহলে আমি রসায়নের শিক্ষক হিসেবে এটাই বলতে চাইছি যে সাহিত্য চর্চাটা করা উচিত। করা উচিত এই জন্যই নিজের জাতির, বিজ্ঞানী তো একটা জাতি, সেই জাতির ইতিহাসটা জানা বোঝার জন্য এই জন্য আমি বলি। কোন ধরনের লেখকের লেখা, কোন লেখকের লেখা আপনাকে বা আপনার লেখাকে অনুপ্রাণিত করেছে বলে আপনার মনে হয়? দেখো, বাঙালি হিসাবে ছোটবেলা থেকে আমরা সবাই রবীন্দ্রনাথ, জীবনানন্দ, কাজী নজরুল ইসলাম সিলেবাসের জন্য বলো কি বই পড়ার জন্য পড়েছি। কোনো বাঙালি এমন নেই যে এনাদের কথা পড়েছি, তাই না? সেই কবিতা কোনো জায়গায় ভালো লেগেছে অবশ্যই। আচ্ছা, আমি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, কারণ সেখানে যেভাবে সত্যগুলো বলা আছে সেটা সত্যিই দরকার। বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে একদম খুব ডিটেল না পড়ে থেকে জয় গোস্বামী বলো বা শ্রীজাত পড়েছি বর্তমান কবিদের মধ্যে। আর যদি বলো অনুপ্রেরণার কথাই, আমার যেটা তোমাদের বললাম, আমি দু একটা লিখে থাকি অতি সাধারণ মানুষ, তবুও কোথাও একটা বোধ হয় যদি এনাদের মধ্যেই বলতে হয় তাহলে সুকান্তের দিকটাই বলবো। কারণ ওইভাবে সত্য, অবশ্যই নজরুলের কথা, কিন্তু নজরুলের সময়টা যেহেতু একটু অন্য ছিল, সেই সময় তো আমরা দেখতে পাচ্ছি না, মানে পরাধীন ভারত তো নেই, তাই না? তো সেই জন্য আরো অনেকটা বেশি টানিয়ে যায়। বর্তমানে সাহিত্য চর্চার পরিস্থিতি সম্বন্ধে আপনি কি বলতে চান? বর্তমানে সাহিত্য চর্চার পরিস্থিতি বলতে গেলে রবিবারের কথাই বলা যায়। আমার গ্রুপ থেকে যারা সিএসএস টিচার তারা কয়েকজন স্টুডেন্টকে নিয়ে গেছিল। তো দেখা যাচ্ছে এমনি মেলায় লোক ঢুকতে পারছে না, বই মেলা খালি, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো সাহিত্য চর্চা করে কি হবে, লোক পড়বে কি, ঠিক? এবং তার সঙ্গেও
এখন মানুষ লেখে না, যন্ত্র লিখে বোঝা যায় না। এই এআই বা বিভিন্ন রকম অ্যাপ তারাই সব বলে দিচ্ছে, লিখে দিচ্ছে। আচ্ছা, তারপরে ধরো পড়া যেহেতু মানুষের একেবারে বন্ধের পথে, তাই রবীন্দ্রনাথের কবিতাও কেউ নিজের নামে চালিয়ে দিতে পারছে, ঠিক আছে? তাই এখন সত্য মিথ্যে বলে কিছু নেই, এবং এর ফলে সাহিত্যের সেই সৌন্দর্য নেই। তবুও মানুষ সাহিত্য চর্চা করছে, কারণ অন্তত তার ক্ষেত্রে দাঁড়িয়ে যে অনেস্ট, তার বলার জায়গা সাহিত্যের থেকে ভালো হতে পারে না। কারণ মানে যেটা বললাম, দেখো আজও এই যে এত আলোচনা, সেটা এই যে বড় বড় মানুষদের নাম কি সাহিত্য থেকেই তো। সাহিত্য বিশ্বকে জুড়ে দেয় কোনো এক জায়গায়, যেটা সার্বজনীন, বিজ্ঞানও জোরে, কিন্তু সেটা ভেবে দেখো অনেকটা মানে একটা সমাজের জন্য, সাহিত্য সবার জন্য। তো এই জন্য সাহিত্য চর্চা চলছে, চলা উচিত। আপনার কবিতার বিষয়বস্তু কিভাবে নিজেকে ভিড়ের থেকে আলাদা করে? ভিড় বলতে আমি জানি না কোন শব্দ তোমরা বলছো। যদি সমকালীন লেখক টেখক বলো, তা আমি অত বড় মাপের কোনো লেখক নাই যে কারোর সঙ্গে তুলনায় যাব। আমার চারিদিকে যদি কাউকে বলো, সেখানেও ততই বোঝো, মানে কেউ লেখে বা কি আমি জানি না। আমি শুরুতে একবার তোমাদের যেটা বললাম, আমি চেয়েছিলাম আমি লিখলে আমার গ্রুপের বা আমার যারা একটু সাহসটা দরকার, জাস্ট পুশটা দরকার, তারা লিখবে। এই লেখা আমি দেখি। ইভেন আমার সামনেই যে দুজন আছে, প্রত্যুষ, সায়ন্তিকা, ওরাও দারুণ লেখে। এবং প্রথমে এটা এই সিরিজের প্রথম আরো আগে অনেকে ছিল, প্রকৃতি, বিদীপ্তা, রিমি, আরো অনেক বলতে পারি। এবং দেখো পরোক্ষেও তো হয়। আমি একটু অন্য প্রসঙ্গে একটা কথা বলবো। কালকে রাতের কথা, আমার একটি ছাত্র আছে, ও ব্যবসায়িক গ্রুপও করে। হট করে ও ঘুরতে গেছে, বাবা এই ভালো ঘুরছিস, বলছে আপনি তো আমাকে ইন্সপায়ার করেছেন। ঘুরতে যেতে আমি তৈরি করে ইন্সপায়ার করলাম। তো বলছে আমি মাঝে মাঝে দেখেছি আপনি নিজের মতো বেরিয়ে পড়েন, কারোর জন্য তো দাঁড়ান না। স্যার আমিও প্রথমে বন্ধুদের বলতাম অনেকেই যায় না, ঘোরা হতো না, কিন্তু আমি এটা দেখে ভাবলাম যে না, আমি আমার মতো বেরোবো, আমার তো দেখা চেনা হবে। এই যে কথাটা, এই কথাটা এখানে হয়তো কবিতার সঙ্গে যায় না, কিন্তু হতে পারে। কেউ হয়তো আমায় দেখে ভেবেছেই তো স্যার লেখে, দাদা লেখে, আমিও লিখি না, কি আছে লেখা মানে তো এমন না যে ছাপতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, দুজন পড়বে, সেটা কিন্তু হয়েছে। তাহলে তুমি যদি বলো কোথায় ভিড় থেকে আলাদা করে, আমি বলবো আমার লেখা দেখে আমি কিন্তু 5 জনকে লিখতে দেখেছি, যেটা আমার স্বপ্ন ছিল। এখানে কোনো কম্পিটিশন বা কিছু না, সৃষ্টিটা হোক, নতুনের একটা আহ্বান হোক, সত্যিটা বলা হোক, সেটা হয়েছে। এখানে কিন্তু ভিড় থেকে আলাদা করে। আপনার প্রিয় লেখা সম্বন্ধে যদি কিছু বলেন। দেখো তোমাদের মধ্যে যদি ছবি আঁকো বা গান করো, তাহলে তোমরা শিল্পী। শিল্পীর কাছে একটা কথা আছে যে তার সকল সৃষ্টি তার সন্তানের মতো। আমিও কবিতা লিখি, যদি এটা একটা শিল্প হয়, তাহলে আমার প্রতিটা কবিতায় আমার কাছে তার মতো করে। তবু কিছু কবিতা কি আবেগের থাকে, যেমন আমি শুরুতে আমার বইয়ের প্রথম কবিতা একাকিত্বের কথা বলেছিলাম, সেটা আমি 11 পড়তে লিখেছিলাম, তখন কেউ বুঝিনি। কিন্তু আমি যখন এই কবিতাটাকে পোস্টার করে, যখন আমি একজন শিক্ষক, মানে ধরো আমি যখন 11 লিখছি, তার মানে গড়ে 17-18 বছর বয়স, যখন ধরো আমার 28 বছর বয়সে এই কবিতাটা প্রকাশ পেল, ধরো মানে ধরো একটা পোস্টারে, তখন কিন্তু আমি দেখলাম 10 বছর পেরিয়ে গেছে। মানে আমার যখন 11, এখন অন্যরা 11, তারা কবিতাটাকে গ্রহণ করলো। শুধু গ্রহণ না, শেয়ার করার থেকে শুরু করে, তা নিয়ে আলোচনা করার থেকে শুরু করে। তাহলে এইটা আমাদের কাছে কিন্তু একটা জিনিস তুলে ধরে যে প্রাসঙ্গিকতাটা কতটা জরুরি, ঠিক আছে? তো এই জন্য এই কবিতাটা আমার কাছে খুব কাছে। জাগো ভারত বলে আমি একটা কবিতা লিখেছিলাম, খুব কাছে। এবং ব্যক্তিগতভাবে কিছু কবিতা যেগুলো হয়তো অত প্রকাশিত হয়নি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে, গ্রুপ বন্ধু বান্ধব বলবো, তাদের নিয়ে আমি লিখেছি বিভিন্ন সময়, তাদের জন্মদিন উপলক্ষে বা এরকম, ঠিক আছে? সেগুলো তাদের খুব ভালো লেগেছে। এই জন্য ওই কবিতাগুলো আমার কাছে খুব কাছে, যে আমার ছাত্রছাত্রী, আমার বন্ধু বান্ধব, তাদের আমার লেখা, তাদের জন্য লেখা, তারা রিলেট করেছে, ভালো লেগেছে, মজা করেই লেখা ছিল। তো ওইগুলো অনেক কবিতার থেকে ওইগুলো আমার কাছে অনেক বেশি কাছে, বুঝছো? স্যার আপনার লেখা সম্পর্কে আপনার স্টুডেন্টস এবং সঙ্গীরা কি ভাবেন? দেখো স্টুডেন্টরা, বিশেষ করে যারা বোঝে, তারা যে খুব পজিটিভলি নেয়, নিয়ে তো কোনো সন্দেহ নেই। এটার প্রকাশ কি করে পাওয়া যায়, বিভিন্ন সময় খুব বৈশ্লেষিক আমাকে রিপ্লাই করে, এর থেকে বোঝা যায় যে পড়ছে। অনেকে শেয়ার করে, এবং তাদের মারফতও আমি শুনে দেখেছি, তার বন্ধু বান্ধবরা অনেক সময় কথা হয়েছে। এবং আমি কিন্তু এটাও দেখেছি যে তাদের গার্জিয়ান বা অন্য কেউ, হ্যাঁ মানে পারিবারিক লোক, যাদের আমাকে চেনার কোনো প্রশ্ন ছিল না, তারা কবিতার সঙ্গে রিলেট, কথাটার সাথে আমি লিখেছি, হয়তো দেখেও নি কে লিখেছে, ঠিক আছে? তো এর থেকে যদি বলো, আমার পারিপার্শ্বিক, আমার ছাত্রছাত্রীরা যারা অন্তত বোঝে, তারা খুবই পজিটিভ নেয়, এবং হয়তো নেয় বলেই আজও আমি লিখতে পারি, আজও মনে হয় 2 লাইন লিখি। এটা কেন বলো, সবই কি প্রকাশ পাচ্ছে? তা না, কারোর একটা সঙ্গে রিলেট হবে, কারোর ভালো লাগবে, এই জায়গা। স্যার আপনার বইয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল, এবং আপনি মনে করেন যে কতটা সেই লক্ষ্য বা উদ্দেশ্য
এই কবিতা দ্বারা সফল হয়েছে? দেখো, লক্ষ্য বা উদ্দেশ্য যদি বলো, শুধুমাত্র আমার বইয়ের বলে না, অন্যান্য কাজেরও একটাই, স্মৃতিগুলোকে গুছিয়ে রাখা। একটু অগোছালো হয়ে পড়ে তো এত কিছু জিনিস। বইটার উদ্দেশ্য চাইছিল যে স্মৃতিগুলো গুছিয়ে রাখা। তুমি যদি বলো সফল হচ্ছে কিনা, সফল না হলে তোমরা বলো আজ এখানে বসতে। আর যদি শুধু আমি কবিতা লিখতাম, তোমরা তো আমার ইন্টারভিউ নিতে পারতে না। এই বইটি আছে বলে তোমাদের মনে হলো যে হ্যাঁ, এই যে বইগুলো আছে তার মানে কি লোকটা লেখে, হ্যাঁ কি না? তাহলে এইটা বলতে পারো তার একটা অন্যতম সফলতা। আর একটা জিনিস কি, ধরো আজকের এই যে আমরা ইন্টারভিউ দিচ্ছি, হয়তো আমার 5টা স্টুডেন্ট কিনা তখন চিন্তা না যখন বইটা পাবলিশ হয়েছে, ঠিক আছে, বা যখন এগুলো হচ্ছে, সে জানো স্যারের বই পাবলিশ আছে, তার মানে কি সে আরো জানলো। তো অবশ্যই লেখার উদ্দেশ্য বলো, বই পাবলিকেশন বলো, আমার ক্ষেত্রে দাঁড়িয়ে সফল হয়েছে। স্যার, আপনার বই উল্লেখিত সিএসএস এর ব্যাপারে যদি একটু কিছু বলেন। সিএসএস এমন একটা বিষয়, এর বলার জন্য কত শব্দ, কত কথা, কত স্মৃতি চলে আসে তার ঠিক নেই। যদি ছোটর মধ্যে বলতে হয়, আমি একজন শিক্ষক, চেয়েছিলাম আমার ছাত্রছাত্রীরা সঠিক পথটা চিনুক, যেটা আমার কবিতাতে আমি চেষ্টা করেছি। সিএসএস এর মতো এরকম একটা প্ল্যাটফর্ম দিনের পর দিন আস্তে আস্তে যখন গড়ে ওঠে, সেই পথটা খুঁজে পাওয়া গেছে। এখন অনেক ছাত্রছাত্রীকে দেখি, তাদের বাড়ির লোককে দেখি, আরো কত মানুষকে দেখি, তারা সমাজে কোনটা ঠিক বুঝতে শিখেছে। আজ থেকে 3.5 বছর আগে যখন সিএসএস ছিল না, তখন তারা এটা ভাবতেও পারেন যে পৃথিবীতে এইগুলো করার দরকার, এগুলো বোঝার দরকার। তাহলে এটা সামাজিক বিপ্লব, সামাজিক পরিবর্তন আমাদের ক্ষুদ্র ক্ষেত্র থেকে আজ বৃহত্তর ক্ষেত্রে পৌঁছেছে, এটাই সিএসএস। তাহলে সিএসএস এমন একটি গ্রুপ যেটি আমার কাছে এটি পরিবর্তন, এটি ইতিহাস এবং সর্বোপরি একটা সামাজিক বিপ্লব। স্যার, রসায়ন ও কবিতাকে আপনি কিভাবে এক করে চলছেন? দেখো, রসায়ন নামটার মধ্যে দেখো রস রয়েছে, আর কবিতা তো অবশ্যই সাহিত্য রসে পরিপূর্ণ। তাহলে এই রসের সন্ধান এবং সেটিকে সঠিকভাবে আমার চিন্তা ভাবনার মাধ্যমে তুলে ধরা, এটাই চেয়েছিলাম। আর এইভাবে হয়তো নিজের জায়গায় দাঁড়িয়ে এক হয়ে উঠেছে। আমি অসংখ্য ধন্যবাদ বলতে চাইছি তুলিকা এবং পর্ণশ্রীকে আমার আমার ইন্টারভিউ। আরেকটি সর্বশেষ কোয়েশ্চেন আছে। একজন সাহিত্যিক হিসেবে যদি আপনাকে নিজেকে 10-এর মধ্যে কোনো মার্কস দিতে হয়, তাহলে আপনি কত দিতে চান? দেখো, তুমি যদি এই কথা বলো, তাহলে তো প্রথম কথা সাহিত্যিক শব্দটাই আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। কারণ সাহিত্য চর্চা, বিশেষ করে আমরা বাঙালি, যে লেভেলের স্টলওয়ার্ডরা লিখে গেছেন বা বলে গেছেন, সেখানে আমরা তো কিছু না, আমরা তো জাস্ট মানে লিখছি। তাহলে সাহিত্যিক হিসেবে নাম্বার টাম্বার দেওয়া যায়, একটা নেগেটিভ টেগেটিভ এমন দিতে হয় যে নাম্বারের মাপ হয় না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যদি নিজের লেখায় এই যে প্রশ্নগুলো তোমরা করলে, এইগুলোকে এক জায়গায় করে বলো, তাহলে আবার বলছি সাহিত্যিক হিসেবে নয়, কিন্তু সাহিত্যিক হওয়ার যোগ্যতা কোনো ফরম্যাটে আমার নেই, ঠিক আছে। নিজের লেখা দিয়ে মানুষের কাছে পৌঁছানো দিয়ে, লেখার খিদেটা এখনো দিয়ে, তাহলে আমি অন্তত 7 তো নিজেকে দিতেই পারি। কারণ 10-এ 10 করার জন্য এখন আমি অনেক লিখতে হবে, অনেক পড়তে হবে, আরো অনেককে দিয়ে লেখাতে হবে, ঠিক আছে। তো তাহলে আরো হয়তো এই যে তোমাদের এতক্ষণ ধরে যা যা বললাম, সেগুলো আরো সফলতা পাবে।